This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH সালিম আনসারী। আপনি কোথায় ছিলেন? মকরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষক। কাল রোববার বাজারে যাবেন কি যাবেন না সেটা জানি না, কিন্তু পারলে একবার পাড়াটা বেরিয়ে আসবেন, একটু খোঁজ খবর নিয়ে দেখবেন পাড়ায় নতুন কেউ এলো কি না। এলে কোথা থেকে এলো এমন নয়, দেখুন যে পাড়ায় নতুন লোক এসছে মানেই সে বাংলাদেশি, তবু একটু সাবধান হতে দোষ কি? কারণ কথাতেই তো আছে সাবধানের মার নেই। তাই এক্ষেত্রে একটু বেশি সাবধানী হলেও দোষ নেই। ইনফ্যাক্ট ওই আমাদের শাস্ত্রে বলে না, অধিকন্তু ন দোষায়, এটাও সেরকম ব্যাপার আর কি। না, একটু সতর্ক হলেনি আর কি, তাতে আপনার আমার নিরাপত্তার বিষয়টা হয়তো সুনিশ্চিত হয়ে যাবে। এর সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। বলে না, আপনি বাঁচলে পিতৃদেবের নাম, তেমনই দেশ নিরাপদ থাকলে তবে না আপনি আমি নিরাপদে থাকবো। তাই একটু সচেতন হওয়ার সময় এসে গেছে, জানেন তো। আশেপাশের লোকজন সম্পর্কে একটু নির্লজ্জ মনে হতে পারে, লোকে সন্দেহবাতিগ্রস্ত ভাবতে পারে, ভাবুক, দোষ নেই, খোঁজ নিন। বারবার বলছি এই একটা শব্দ, খোঁজ নিন। কারণ মুর্শিদাবাদের বেলডাঙ্গার মানুষজন যদি খোঁজ খবর নিতেন তাহলে তারা জানতে পারতেন তাদের ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষক, এই যার মুখটা শুরুতে দেখালাম, সেই সেলিম আনসারী আসলে বাংলাদেশি। কয়েক বছর আগে ওপার থেকে এপারে এসছেন, বহরমপুর ঘুরে বেলডাঙ্গায় থিতু হয়েছিলেন, আর মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ইমামের কাজকর্ম শুরু করেছেন। কাজ তো কাজ, ইমাম ভাতার ব্যবস্থাও করে ফেলেছেন, মানে একদম বোনাফাইড ইমাম। ইমাম ভাতা বাবদ তাই রাজ্য সরকার মাসে মাসে যে ৩,০০০ টাকা দেয় সেটা নিয়মিত পকেটে পুরেছেন। এবার আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন, বাকি সব কিছু নয় হলো, কিন্তু ইমাম ভাতার ব্যবস্থা এই বাংলাদেশি সেলিম আনসারী কী করে করলো? ওটা তো সরকারি ব্যাপার, রাজ্য সরকার ইমামদের ভাতা দেয়, তার জন্য নিশ্চয়ই কাগজপত্র সহ আবেদন করতে হয়, সেগুলো নিশ্চয়ই একটা ওই খতিয়ে ঠতিয়ে দেখার ব্যাপার থাকে, ভেরিফিকেশন যাকে বলে আর কি। তাহলে কী করে এই বাংলাদেশি সেলিম ইমাম ভাতার জন্য আবেদনই বা করলো, তার কাগজপত্রই বা কী করে থাকলো, আর সেটা কিভাবে গ্রাহ্য হয়ে গেল? করতে পারেন, এই প্রশ্নটা আপনি করতেই পারেন। ইনফ্যাক্ট প্রশ্নটা তো আমরাও করেছিলাম। সাংবাদিকরা সেলিমের কাছে জানতে চেয়েছিলেন কি করে ইমাম ভাতার ব্যবস্থাটা হয়ে গেল আপনার। উত্তরে সেলিম যেটা বলেছেন সেটা শুনে আবার সবাই একটু অবাক হওয়ার ভান করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন সেটার মধ্যে নতুনত্ব জাস্ট কিচ্ছু নেই। আর ৫ জন অনুপ্রবেশকারী ইদানিংকালে যা করছে, এও তাই করেছে, সেলিমও তাই করেছে, জাল পরিচয়পত্র তৈরি করে ফেলেছে, আধার, প্যান, রেশন কার্ড সব তৈরি হয়ে গেছে। একটা জিনিস এখনও বাকি আছে, ওই ভোটার কার্ডটা তৈরি হয়ে যেত নিশ্চয়ই, কিন্তু যে কটা পরিচয়পত্র ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে, অর্থাৎ আধার বা প্যান বা রেশন, সেই সমস্ত কার্ড ফার্ডগুলো জমা দিয়ে ইমাম ভাতা বের করে নিতে জাস্ট কোনো অসুবিধেই হয়নি। নতুনত্ব যেখানে রয়েছে সেটা হলো সেলিমের মা এবং তার প্রতিবেশীদের কথায়, যাদের কথা শোনার পর আপনিও ভাবতে পারেন, আরে কাহানিতে তো একটা টুইস্ট, মানে মোচড় এসে গেছে। ভারতলা আইনালি কনক তারলা মায়ানমার পাই বালা মারালাল বালা হরা বত বুঝাদনা বালা হরা আলহামদুলিল্লাহ বালা সব কোনোদিন কি সন্দেহ না? আমরা কোনো সন্দেহ করিনি, বুঝতেও পারিনি, আমরা কোনো বলেও নেই। ভাষা যে ভাষায় কথা বলতো বাংলাদেশ না, আমরা চাষি মানুষ, আমরা বুঝতে পারিনি। ফেলুদার সিধু জ্যাঠা ছিলেন, আর আমাদের আছেন গুগল জ্যাঠা।
সেলিমের মা যে ভাষায় উত্তর দিলেন সেটা বার্মিজ। তার সাথে আমাদের রিপোর্টার গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে কথা বলেছেন। উত্তরে সেলিমের মা যা বলেছেন সেটা বুঝতেও গুগলকেই দোভাষী হিসেবে ব্যবহার করতে হয়েছে। শুনলেন তো, সেলিমের মা স্বীকার করেছেন তার আদি বাড়ি মায়ানমারে, অথচ সেলিমের প্রতিবেশী বললেন তারা নাকি শুনেছিলেন সেলিমের পরিবার বিহার থেকে এসেছে। আচ্ছা, এই তো ভাষা, মুখের কথা, সেগুলো মানে দুর্বোধ্য আপনার আমার কাছে, এটাই তো স্বাভাবিক। বাংলায় আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের বিভিন্ন মানে ধরুন বাংলাদেশ থেকে এলেও না হয় একটা কথা আছে, এমনকি বাংলার বিভিন্ন প্রান্তে কথাবার্তার মধ্যে একটা টান থাকে, কিন্তু এর মধ্যে তো টান ফানের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ অন্য ভাষা। কারোর কোনো সন্দেহ হলো না? নাকি স্থানীয়দের মধ্যেও এমন কেউ কেউ আছেন যারা সেলিমের আসল পরিচয়টা জানতেন এবং ব্যাপারটা জেনে বুঝে গোপন রেখেছিলেন? সেটা যদি হয় তাহলে বুঝতে হবে এই সেলিম হিমশৈলের চূড়া মাত্র। শুধুমাত্র এ রাজ্যে খেয়ে পড়ে এ রাজ্যের ইমাম ভাতা নেওয়ার ইচ্ছে তার ছিল না, আরও বড় কোনো ষড়যন্ত্রের হয়তো সে অংশ ছিল। সেলিমের মায়ের কথা শোনার পর মনে হচ্ছে কি জানেন, সত্যি সত্যি সেলিমরা বাংলাদেশি তো, নাকি সেখানেও ভুল হয়ে যাচ্ছে? আসলে কি সেলিমরা রোহিঙ্গা? দেখুন, রোহিঙ্গারা যে বাংলাদেশ হয়ে এদেশে অনুপ্রবেশ করেছে, বিশেষ করে অসম এবং পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে, এই অভিযোগ তো বহুবার উঠেছে। আমাদের রাজ্যেই বারুইপুরের কাছে একটা গ্রামের নামই তো হয়ে গেছে রোহিঙ্গা গ্রাম, কারণ সেখানে নাকি রোহিঙ্গারা এসে উঠেছিল। তারপর যখন খোঁজ খবর শুরু হয় সেখান থেকে তারা প্রায় রাতারাতি উধাও হয়ে গেছিল, প্রায় গোটা গ্রামটাই শুনশান। ভাবুন তো, একই অভিযোগ তো ওই তপসিয়ার কাছে, খোদ কলকাতার বুকে তপসিয়ার কাছে গুলশন কলোনি নিয়েও উঠেছে। সেখানকার ওই বাংলাদেশি আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বসবাস, সেখানে তারাই ছড়িয়ে ছিটিয়ে এই নতুন কলোনি গড়ে তুলেছেন। এই অভিযোগ তো বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়মিতভাবে তুলেছে। দেখুন, আজকেই শুধু সেলিম নয়, আরও 3 জনের কথা জানা গেছে যারা আদতে বাংলাদেশে। উত্তর 24 পরগনার হাবড়া থেকে 2 জন আর হুগলির ডানকুনির থেকে 1 জন ধরা পড়েছে। কি জানা গেছে জানেন? এই 3 বাংলাদেশির মধ্যে 1 জন নাকি ট্যুরিস্ট ভিসা নিয়ে এদেশে ঢুকেছিল আর তারপর নাম পরিচয় গোপন করে জাস্ট থেকে গেছে। এটা শুনে আপনারা ভাবছেন তো এত সোজা কোটা ব্যাপারগুলো? তাহলে আপনাদের একটু বলি, এটা কিন্তু বাংলাদেশিদের একদম চেনা ছক। লন্ডনে ব্রিকলেন বলে একটা জায়গা আছে, জানেন তো? গিয়ে দেখেছি এমন একটা জায়গা, ওই খোদ সাহেব শুভদের ওই শহরটার মধ্যে একটা জায়গা যেখানে দোকানের নাম একদম পরিষ্কার বাংলায় লেখা। দেখে দারুণ ভাল লাগবে আপনার। আরে বাস, বিদেশ বিভুঁইয়ে এভাবে বাংলা ভাষায় লেখা সাইনবোর্ড, লোকজন চলতে ফিরতে বাংলা ভাষায় কথা বলছে। দোকানে ঢুকে আপনি দাদা একটু ডাল দিন তো বলতে পারবেন আর কি। ওটা বাংলাদেশিদের ডেরা। এই বাংলাদেশিদের দেশওয়ালি প্রীতি মারাত্মক। একজন জাস্ট কোনোভাবে একটা জায়গায় সেঁধিয়ে যেতে পারলেই হলো, জাকিয়ে বসবে। আর তারপরে এই গ্রাম থেকে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবে, তারা স্পন্সর করবে। সুতরাং ট্যুরিস্ট ভিসায় তাদের আসতে কোনো সমস্যা নেই। সেই ট্যুরিস্ট ভিসা নিয়ে লন্ডনে ঢুকেই নাকি সেই বাংলাদেশিরা, এটা খুব চেনা বক্তব্য আর কি, তারা নাকি তাদের পাসপোর্টটাকে ছিঁড়ে, প্রথম কাজ ওটাই করে, পাসপোর্টটাকে ছিঁড়ে টেমসের জলে ভাসিয়ে দেয়। ব্যাস, এবার আর তো তারা বিশ্ব নাগরিক হয়ে গেল, কোনো বিশেষ দেশের নাগরিক নন, কোথাকার নাগরিক তার কোনো প্রমাণ রইল না। এবার ব্রিকলেনের মতো কোনো একটা জায়গায় ধরুন যেখানে বাংলাদেশি কলোনি রয়েছে, সেখানে তার ভাই ব্রাদারদের বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসে থাকে বেশ কিছুদিন। তারপর একটা সময় সুযোগ সুবিধা মতো নাগরিকত্বের জন্য আবেদন জানায় বা আস্তে আস্তে কাগজপত্রগুলো তৈরি করে নেয়। আমাদের এখানেও সেটাই ঘটছে না তো? অর্থাৎ কোথাও গিয়ে আমাদের একটা গোড়ায় গলদ থাকছে, জানেন তো, নজরদারির অভাব থাকছে। এবং সব থেকে বড় কথা, এই বাংলাদেশিদের ধরন ধারণ সম্পর্কে আমাদের একটু হোমওয়ার্কের অভাব থাকছে। থাকলে তাদের এই ধরনটাকে জানা যেত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। এবার হ্যাঁ, আপনি বলবেন ব্যবস্থা নেওয়ার আদৌ কোনো রকম মানসিকতা বা ইচ্ছে আছে নাকি?
এটা তো বড় কথা, এটা নিয়ে আমরা কি বলবো বলুন? এগুলো পুলিশ প্রশাসন তারা বলতে পারবেন যে তারা ঠিক কী চান, আদৌ এসব নিয়ে সতর্ক হতে চান কি চান না। কিন্তু আমরা তো একটা পরিষ্কার জিনিস বুঝতে পারছি, দেখিয়েও দিচ্ছি, এই যে আমাদের একটা অদ্ভুত উদাসীনতা, এই যে নজরদারির ফাঁক, তার সুযোগ নিয়ে পর্যটক সেজে আসা এই বাংলাদেশিরা এদেশে ঢুকে পড়ে ঘাপটি মেরে থাকতে পারছে, তারপর আস্তে আস্তে আমাদের দেশের অংশ হয়ে যাচ্ছে। এটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের জন্য একটা বড় বিপদের একটা জায়গা তৈরি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন না, ডাইনে বাঁয়ে তাকাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন না আপনার চারপাশে অদৃশ্য একটা বাংলাদেশি জাল বোনা হয়ে গেছে, আর তার সুযোগ নিয়ে রাজনীতি তার চেনা অলিগলিতে অক্লেশে ঢুকে পড়ছে। আমরা তো এতদিন ধরে এটাই বলে আসছিলাম, আজকে প্রমাণ হয়ে গেল তো যে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেছেন, বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে এসে এখানে এখনও চলছে, এখনও সমান তালে এই বিষয়গুলো চলছে এবং আগামী দিনে চরম বিপদের সামনে পশ্চিমবঙ্গ পড়তে চলেছে যদি মানুষ সাবধান না হয়। পার্সেল বাংলাদেশি নাগরিক দিনের পর দিন মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সীমান্ত পেরিয়ে এসে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করেছে। বাংলাদেশি চক্র ধরা পড়বে না তো কি এ রাজ্যে তোমার মিশরের চক্র ধরা পড়বে? প্রতিবেশী দেশটা হচ্ছে বাংলাদেশ, আর বর্ডারটা হচ্ছে বিএসএফ এর হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে। আমাদের রাজ্যের প্রতিবেশী দেশটাই মানে বর্ডারটাই হচ্ছে বাংলাদেশে। তো এবার যদি বিএসএফ বা কেন্দ্রের বাহিনী যথাযথ দায়িত্ব পালন না করে তো ওই দেশ থেকেই তো এখানে ঢুকবে। দেখুন, আমাদের একটা বাধ্যবাধকতা থাকে, রাজনীতি আমাদের সব কিছু নির্দিষ্ট করে দিয়েছে, তো আমাদের রাজনীতি আমাদের সব কিছু কোথাও গিয়ে পরিচালনা করে, তাই আমাদের এই রাজনীতিকদের বক্তব্য আপনাদের শোনাতে হয় কোনো বিষয় নিয়ে। এবং যেহেতু এই বিষয়টার মধ্যে রাজনীতিও আছে, প্রশাসন আছে, মানে এই রাজনীতি আছে, এবার আমরা এই বক্তব্যগুলো আপনাদের না শোনালেও পারতাম, কারণ আমরা যদি তার বদলে বলতাম এটা নিয়ে বিজেপির এক নেতা বক্তব্য রেখেছেন এবং তৃণমূলের এক নেতা বক্তব্য রেখেছেন, আপনারা কিন্তু অনায়াসে ধরে নিতে পারবেন যে তারা ঠিক কী বলেছেন। বিজেপির নেতা বলবেন যে আমাদের এখানে পুলিশ প্রশাসন চোখ বুজে রয়েছে, যার জন্য এইভাবে বাংলাদেশ থেকে আসা লোকজন তারা সব পরিচয়পত্র তৈরি করে নিয়ে আমাদের দেশের মধ্যে মিশে যাচ্ছে। আর তৃণমূলের নেতা বলবেন এটা আসলে ওই বিএসএফ এর ব্যর্থতা, ওরা যখন ঢুকছে তখনই তো আটকাতে পারছে না, ওদের ব্যর্থতাতেই এই লোকগুলো ঢুকে পড়েছে। তিনি ওই চুপচাপ থাকবেন কি করে ওই পরিচয়পত্রগুলো তৈরি হয়ে গেল সেই ব্যাপারটা, ঠিক যেরকম বিজেপির নেতা চুপচাপ থাকবেন কিভাবে বিএসএফ এর নজর এড়িয়ে এরা ঢুকে পড়লো সেই ব্যাপারটায়। আলটিমেটলি আমাদের চারপাশটা ওই বললাম বাংলাদেশি জালে মোড়া হয়ে যাচ্ছে। সাম্প্রতিক পরিবেশ পরিস্থিতি আমাদের চোখ কান সব খুলে দিয়েছে, বলতে পারেন পরিস্থিতিটাই এমন এসে গেছে যে আমরা তৃণমূল, বিজেপি বা সিপিআইএমের অনেক ওপরে উঠে ভাবতে বাধ্য হচ্ছি অনুপ্রবেশের দায়কার বিএসএফ নাকি রাজ্য পুলিশের। এই সমস্ত বিষয়ের বাইরে বেরিয়ে আমাদের ভাবতে হচ্ছে, এই সেলিম আনসারিদের কথাই ভাবতে হচ্ছে। দেখুন, সেলিম এদেশে ঢুকে বেলডাঙায় থাকতো, কিন্তু ধরা পড়লো কোথা থেকে? কোচবিহারের মেখলিগঞ্জ থেকে। তাকে সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তো বিএসএফ আটক করেছে, এবং সে যে বাংলাদেশি এটা বোঝার পর কুচলিবাড়ি থানায় পুলিশের হাতে তুলে দিয়েছে। সেখানেই সেলিম জানিয়েছে সে নাকি মাঝে মধ্যেই বাংলাদেশের সঙ্গে এদেশের যাতায়াতটা সেরে ফেলতো, যখন মনে হতো বাংলাদেশে যেত, যখন মনে হতো চলে আসতো। কিভাবে যেত, কি করতে যেত, কাদের কাছে যেত? শুধু কি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার টানে যেত, নাকি অন্য কোনো কারণে সেলিম ঘন ঘন বাংলাদেশে যেত? আর বাংলাদেশে যখন যেত তখন কি বাংলাদেশি হিসেবে যেত না ভারতীয় হিসেবে যেত? আপাতত পুলিশ নিশ্চয়ই এগুলো জানার চেষ্টা করছে, এবং এর প্রয়োজন বুঝলে নিশ্চয়ই এনআইএর মতো ওই কেন্দ্রীয় এজেন্সিও ব্যাপারটার মধ্যে ঢুকে ঢুকে পড়বে। কারণ সেলিম ভারত বাংলাদেশের সীমান্তের যে জায়গা থেকে ধরা পড়েছে সেই জায়গাটাও তো অত্যন্ত স্পর্শকাতর, জায়গাটা সম্পর্কেও আমাদের অন্যভাবে ভাবতে হচ্ছে। এদিকে আমাদের মেখলিগঞ্জ আর ওদিকে বাংলাদেশের পাটগ্রাম। এর কাছেই কি আছে জানেন বাংলাদেশে? ওই লালমনিরহাট, যেখানে চীনের জন্য এয়ারবেস তৈরি করে দিচ্ছে বাংলাদেশ। আগামী অক্টোবরে সেই এয়ারবেস তৈরির কাজ শুরু হবে।
বাংলাদেশের মাটিতে চীনের এয়ারবেস তৈরির কাজ কে করবে জানেন? পাকিস্তান। ইতিমধ্যেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানের একটা সংস্থাকে ওই লালমনিরহাটে এয়ারবেস তৈরির বরাদ দিয়ে দিয়েছে। মানে টাকা দেবে চীন, বানাবে পাকিস্তান, জায়গা দিচ্ছে বাংলাদেশ। ত্রস্পর্শযোগ, ভাবা যায় না। লক্ষ্য একটাই, ভারত। দেখুন, লালমনিরহাটের দিক থেকে এখন না হয় সেলিমরা ঢুকছে, হতে পারে সে ছাপোষা বাংলাদেশি, আবার হতে পারে সে বাংলাদেশি গুপ্তচর, অথবা হতে পারে সে আরও বৃহত্তর কিছু। ওই আজাদ মল্লিকের পর এখন তো কে কোন দেশ থেকে শুরু আর কোন দেশে শেষ তারই কোনো কিছু বুঝে ওঠা যাচ্ছে না। হতেই পারে সে আদতে পাকিস্তানি বা বার্মিজ, কি জানি না আমরা কোনটা কি, কিন্তু তার বাইরেও হতে পারে সে কোনো জঙ্গি সংগঠনের সদস্য। কিন্তু এরপর আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, দিনাজপুর, কোচবিহারের কাছে চিকেন স্নেক টোপকে শুধু স্থলপথেই লোকজন ঢোকার বদলে আকাশপথে চীনা যুদ্ধবিমান ঢোকার চেষ্টা করবে না, যে তার কোনো গ্যারান্টি আছে? আর এই লোকগুলো এপারে বসে তাদের পথ দেখাবে না, এই গ্যারান্টি আছে? দেখুন, বাংলাদেশকে কেন্দ্র করে যে একটা আন্তর্জাতিক সমীকরণ তৈরি হচ্ছে, সেই সমীকরণে যেমন চীন আছে, তেমনই তো আমেরিকা আর পাকিস্তানও আছে। চীন উত্তর পূর্ব ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের সীমান্তে চাপ বাড়াতে লালমনিরহাট এয়ারবেসকে ব্যবহার করতে পারে। আমেরিকা চীনকে চাপে রাখতে বাংলাদেশের চট্টগ্রাম বা সেন্ট মার্টিনস দ্বীপকে ব্যবহার করতে পারে। আর বাংলাদেশ, তারা চীন আর আমেরিকা দুজনকেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করার কথা পরিকল্পনা করতে পারে, এবং সেই জন্য তাদের কাছে নিজের সার্বভৌমত্ব বিসর্জন দিতে পারে। কিন্তু পাকিস্তান কি করতে পারে? ৭১-এর জ্বালা জোড়াতে বাংলাদেশের মৌলবাদীদের যে পাকিস্তান ব্যবহার করবে না, সেটাও কি কেউ নিশ্চিত করে বলতে পারেন? দেখুন, গত ১ বছর ধরে বাংলাদেশ যখন এই মৌলবাদীরাই প্রায় দখল করে নিয়েছে, তখন তো এই কথাটাকে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২-৩ দিন আগে বীরভূমের ওই নলহাটির থেকে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছিল, মনে আছে আপনাদের? সেই বাংলাদেশিরা যে আসলে জামাতুল মুজাহিদিনের জঙ্গি, এ রাজ্যে লোন অ্যাটাকের উদ্দেশ্য নিয়ে এসেছিল, সেটার বিষয়ে তো গত কয়েকদিনে একদম মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন গোয়েন্দারা। লোন অ্যাটাক জানেন তো, এরা ব্যক্তিগতভাবে জঙ্গি, এরা দলগতভাবে কাজ করে না, একা একা কাজ করে। কারণ ধৃত বাংলাদেশিদের কাছ থেকে শুধু যে জঙ্গি সংগঠনে কাগজপত্র পাওয়া গেছে তা তো নয়, তাদের কাছ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় হওয়া লোন উলফ হামলার ক্লিপিং পাওয়া গেছে। কিভাবে লোন উলফ হামলা চালায়, কিভাবে সেই বিষয়গুলোকে কোথাও গিয়ে কন্ট্রোল করা হয়, সেই সম্পর্কে ডিজিটাল নথিও পাওয়া গেছে। লোন উলফ, যে জঙ্গিরা এককভাবে অপারেট করে, একা একা আক্রমণ করে, তাদের বলা হয় লোন উলফ। এমনিতে নেকড়েরা সচরাচর যূথবদ্ধভাবে থাকে, কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ দলছুট হয়ে যায়, আর সে হয় সবচেয়ে ভয়ঙ্কর, তাদের লোন উলফ বলে। এবার একই জিনিস তো এই লোকগুলোর মধ্যেও দেখা যাচ্ছে। হঠাৎ করে কারোর কোনো কিছু মানে ভাবনা নেই, চিন্তা নেই, কেউ এরকমভাবে এই সমস্ত নথিপত্র নয়তো জোগাড় করে নাকি? এবার দেখুন, এইটা যখন হচ্ছে, চারপাশে যদি এইভাবে লোন উলফদের ঢুকানো হতে থাকে বাংলাদেশ দিয়ে, তাহলে তো বুঝতে হবে আলাদা আলাদা করে এইভাবে জঙ্গিদের পাঠানোর মধ্যেও একটা বৃহত্তর চক্রান্ত কাজ করছে। নলহাটি থেকে ধৃত জেএমবি জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য। ধৃত জেএমবি জঙ্গিদের মোবাইলে মিলেছে লোন উলফ অ্যাটাকের পদ্ধতি সংক্রান্ত ডিজিটাল নথি এবং বই। আনসারুল্লাহ বাংলা টিমের মতো জেএমবি জঙ্গিরাও এ রাজ্যে প্রশিক্ষণ নিচ্ছিল।
ধৃত আজমল হোসেন ও সাহেব আলী খানকে জেরায় মিলেছে বিস্ফোরক তথ্য। ভয়ঙ্কর বিষয় হচ্ছে লোডু, কারণ এর কোনো মডিউল হয় না যে ইন্টেলিজেন্স এদের ট্র্যাক ডাউন করতে পারে। এটাকে আটকানোর অলমোস্ট কোনো উপায় নেই। বাংলাদেশের হ্যান্ডলাররা ভার্চুয়ালি প্রশিক্ষণ দিচ্ছিল লোন উলফ অ্যাটাক কখন কিভাবে করতে হয় সে বিষয়। এই সংক্রান্ত ডিজিটাল নথি পাঠানো হয়েছিল। 2015-র 26শে ফেব্রুয়ারি অমর 21শে বইমেলা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন করা হয়েছিল বিখ্যাত বাংলাদেশি ব্লগারকে। রেহাই পাননি তার স্ত্রী রফিদা আহমেদও। নাম জড়িয়েছিল আনসারুল্লাহ জঙ্গিদের। লোন উলফ হামলা কি? লোন উলফ মানে একাকী শিকারী। কোনো এক ব্যক্তিকে মগজ ধোলাই করা হয়, ধর্মীয় উন্মাদনা বাড়াতে জিহাদি বইপত্র পড়ানো হয়, মগজ ধোলাই করে আত্মঘাতী হামলায় পাঠানো হয়। টার্গেটের ওপর চুপচাপ একা ঝাঁপিয়ে পড়ে ওই হামলাকারী। লোন উলফ হামলাকারী ভিড়ে মিশে হামলা চালায়। লোন উলফ হামলাকারীকে তাই চিহ্নিত করা কঠিন। ধৃত দুই জেএমবি জঙ্গির মোবাইল ফোন, ল্যাপটপ পরীক্ষা করে দেখা হচ্ছে যে তাদের কাছে কোনো টার্গেট এসেছিল কিনা, কাদের টার্গেট করা হচ্ছিল, প্রশিক্ষণের পর সেই অনুযায়ী তাদের ওপর হামলার কোনো ছক ছিল কি। তার মানে এই যে কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক মৌলবীর বক্তব্য ভীষণভাবে ভাইরাল হচ্ছে, আপনাদের শুনিয়েছিলাম যে মৌলবী বলছে কলকাতা দখল করতে বন্দুক, কামান, মিসাইল কিছু লাগবে না, জাস্ট কয়েকটা ওই আত্মঘাতী জঙ্গি তাকলেই হবে, সেগুলো পাঠিয়ে দেবে আর দখল হয়ে যাবে। তার মানে এটা পাগলের প্রলাপ নয়, ওই বললাম একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট চক্রান্ত। বাংলাদেশ থেকে আত্মঘাতী জঙ্গি হামলার পরিকল্পনা তার মানে তো হচ্ছে, নাহলে এই লোন উলফ ট্রেনিংটা দেওয়া হচ্ছে কেন? আর যদি তা হয় তাহলে অনুপ্রবেশের যে বিষয়টা সেটা যে দলীয় রাজনীতির অনেক ওপরের ব্যাপার, এটা আশা করি সবাই বুঝতে পারছেন এখন। সুতরাং কে বিএসএফকে দায় দিচ্ছেন, কে পুলিশের উপর দোষ চাপাচ্ছেন, ও সমস্ত ভেবে অ্যাডজাস্ট কোনো লাভ নেই। জল নাকের ওপর দিয়ে বইতে শুরু করেছে। দেশের স্বার্থে আপাতত দলীয় রাজনীতিটাকে সাইডে রেখে একটু সবার একভাবে ভাবনা চিন্তা করাটা তার মানে অত্যন্ত দরকার। কারণ আত্মঘাতী জঙ্গি বা লোন উলফ হামলা যদি শেষ পর্যন্ত হয় এবং এই ব্যাপারে যদি বাংলাদেশ এত দূর পর্যন্ত ভেবে ফেলে, তাহলে বুঝতে হবে পাকিস্তান তো বটেই, চক্রান্তে হামাসের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনও থাকতে পারে। এমনি বলছি না এই কথাটা, এটার পেছনেও কারণ আছে। কারণ গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান হয়ে বাংলাদেশে গেছিল হামাসের শীর্ষস্তরের নেতারা। অতএব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর হালকাভাবে নেওয়াটা মনে হচ্ছে ঠিক হবে না। কিন্তু অনুপ্রবেশকারীদের ব্যবস্থাটা কী হবে? নিয়ম মতো দেখুন, আইন আদালতের পর্ব প্রথমে, সেখানে প্রমাণিত হয়ে গেলে যে এরা অনুপ্রবেশকারী, তখন তাদের সাজা। এবার সাজা ঠাজা খাটা হয়ে গেলে এই বাংলাদেশিদের পুশব্যাক করার কথা, অর্থাৎ ঘরের ছেলেদের ঘরে পাঠিয়ে দাও, যে দেশ থেকে এসছে সেখানে পাঠাও। কিন্তু মুশকিল তো সেখানেও। রাজস্থান থেকে প্রায় 100 জনের মতো বাংলাদেশিকে ধরা হয়েছিল, বলেছিলাম আপনাদের, ইটভাটায় কাজ করতে গেছে। মাত্র 10 জনকে পাওয়া গেছিল যারা এখানকার বাসিন্দা, এ রাজ্যের বাসিন্দা, মানে বোনাফাইড বাসিন্দা। আর বাকি 96 জন দেখা গেছিল বাংলাদেশি, সব ওই জাল পরিচয়পত্র নিয়ে চলে গেছে। এবার এই বাংলাদেশিদের বিএসএফ ওপারে পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, নিজের দেশের লোকদেরই নিতে অস্বীকার করেছে। আর শুধু বিজিবি নয়, একইভাবে বিএসএফ যখন ত্রিপুরা সীমান্ত থেকে এই বাংলাদেশিদের ফেরত পাঠানোর চেষ্টা করছিল, তখন বাংলাদেশের ওই সীমান্তবর্তী গ্রামের মানুষদের বিএসএফের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে স্থানীয় মৌলবীরা। কি বুঝিয়েছে জানেন? স্থানীয় বাংলাদেশিদের বোঝানো হয়েছে বিএসএফ নাকি জোর করে বাংলাদেশের ভেতর ভারতীয়দের ঢোকাচ্ছে, যাতে তারা গিয়ে সেখানে নাশকতামূলক কাজকর্ম করে, তারা গিয়ে সেখানে অস্থিরতা তৈরি করতে পারে। অথচ আমাদের সীমান্তরক্ষী বাহিনী এদেশে ধরা পড়া অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছিল, যারা প্রত্যেকে বাংলাদেশি। মানে নিজের দেশের লোককেই এখন নিতে অস্বীকার করছে বাংলাদেশ। কী ভাবছে তারা? এদের যে কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, যেভাবেই হোক আমাদের দেশের মধ্যে গুঁজে রেখে তাদের দিয়ে সেই দায়িত্বটা পালন করাবে। এবার খেয়াল করে দেখুন,
এই কাজটার সঙ্গে আরেকটা কাজের আপনারা মিল খুঁজে পাচ্ছেন কিনা? এই একই কাজ কদিন আগে তো পাকিস্তান করেছিল। সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়তে হবে, কেন্দ্রীয় সরকার এই কথা বলে দেওয়ার পর যে সমস্ত পাকিস্তানি নাগরিক বিয়ের সূত্রে এদেশে ছিলেন তারা পাকিস্তানে ফিরতে চাইছিলেন, কিন্তু পাকিস্তান তাদের নিতে অস্বীকার করেছিল। অনেক টালবাহানার পর পাকিস্তান বাধ্য হয়েছিল নিজের নাগরিকদের ফেরত নিতে। আজ নয়তোকাল বাংলাদেশও বাধ্য হবে, কিন্তু তার আগে এটা তো বুঝিয়ে নেওয়াটা খুব জরুরি, বাংলাদেশ চাইছেটা কি। একদিকে এদেশে লোক ঢোকাচ্ছে, জঙ্গি ঢোকাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ঢোকাতে গিয়ে তারা কোথাও গিয়ে কি বাধার সম্মুখীন হচ্ছে না? এটা তো বড় প্রশ্ন, কারণ তাদেরও তো বিজিবি রয়েছে। তার মানে অনায়াসে এদের ঢোকানোর পেছনে বাংলাদেশের প্রশাসনেরও হাত রয়েছে। এবার বাংলাদেশের প্রশাসনের যদি মধ্যে এরকম কাণ্ড কারখানা চলতে থাকে, সেটা কি একপেশেভাবে হচ্ছে? খেয়াল করে দেখুন, কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশের তো এই রকম ধরন ধারণ ছিল না। সে দেশের বুকে সেখান থেকে বিশেষ করে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তারপর সেখানে যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো ভারত বিরোধী কাজের জন্য মানে একটা ডেরা বানিয়ে ফেলেছিল, শেখ হাসিনার সরকার আসার পর তাদের তো চাটি বাটি ওখান থেকে ঘটি ওখান থেকে দূর করে দিয়েছিলেন। তো যখন এতদিন ধরে আওয়ামী লীগ সরকার চলেছে, বাংলাদেশের সব মানুষ কি তারা রাতারাতি বদলে গেলেন? সেখানে কি তাদের ভেতরেও একটা উল্টো স্বর নেই? এই মৌলবাদীরা, এই বর্তমান এই ইউনূসের সরকার, তারা যা খুশি তাই করবেন, কেউ কিচ্ছু বলবেন না? আসলে তাদের ভেতরে কি হচ্ছে সেটাও কিন্তু বোঝার আর জানার চেষ্টা করাটা খুব জরুরি। আর তাই কিছু কথা আরও বলার দরকার। আপনারা জানেন যে কথাগুলো আজ নয় কাল বলতেই হবে, তাই সে কথাগুলো বলেই ফেলি, যেগুলো আজ এই মুহূর্তে না বললেই নয়। ইন্দিরা গান্ধী যখন পাকিস্তানের লাশ কেটেছিলেন তখন 7-এর দশক, কাটা ছেঁড়ার পর 5 দশক কেটে গেল। এই পাকিস্তানের ভিখিরি দশা তখনও ছিল, এখনও আছে। এই ভিখিরি দশা আর কাটলো না। ইন্দিরা গান্ধী 5 দশক আগেই বলে গিয়েছিলেন পাকিস্তানকে তারাই ডুবিয়েছে যাদের কাছে পাকিস্তান হাত পেতেছে। আর নিয়তির কি নিদারুণ পরিহাস দেখুন, পাকিস্তান এখন ভালো ভিক্ষে পাওয়াটাকেই সব থেকে ভালো উপার্জন বলে মনে করে। IMF 100 কোটি টাকা 100 কোটি ডলার ঋণ দিয়েছে। সবাই হাত তুলে দুহাত তুলে উদ্বাহু হয়ে নৃত্য শুরু করেছে, বিরাট কাণ্ড করে ফেলেছে, একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। পাক প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ সেটা বড় গলায় প্রচার করছেন। আর দুঃখের ব্যাপার কি জানেন, আমাদের পূর্ব প্রান্তে আর একটা পাকিস্তান জন্ম নিচ্ছে, বাংলাদেশ। এই ইউনূসের বাংলাদেশ, আগের বাংলাদেশ নয়, মুজিবের বাংলাদেশ নয়, মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়। এটা নিয়ে অবশ্য আর নতুন করে বলার কিছু নেই। শেখ হাসিনার বিদায়ের পর গত 9 মাসে বাংলাদেশ যে কোথায় পৌঁছেছে সেটা আমাদেরও বলতে হবে না, সেটা বাংলাদেশিরাই সব থেকে ভালো বুঝতে পারছেন। হিন্দু নিপীড়ন থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ, পাকিস্তান হয়ে ওঠার সব লক্ষণ, সব কুলক্ষণ বাংলাদেশের মধ্যে ফুটে উঠছে। কিন্তু পুরোপুরি পাকিস্তান হতে হলে একটা বিশেষ আর্ট তো না শিখলেই নয়, সেটা হচ্ছে হাত পাতা, ভিক্ষে করা। এটা শিখে গেছে বাংলাদেশ, পরিষ্কার শিখে গেছে। পাকিস্তান IMF থেকে 100 কোটি ডলার ঋণ পাচ্ছে, বাংলাদেশও ভিক্ষে করেছে, হাত পেতেছে এবং ঋণ পাচ্ছে। বাংলাদেশ IMF থেকে 130 কোটি ডলার ঋণ পাচ্ছে। তার মানে ভেবে দেখুন, বাংলাদেশ এ ব্যাপারে পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পাকিস্তানের থেকে 30% বেশি ভিখারি হয়ে গেছে। মানে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ এই মোহাম্মদ ইউনূস নিজের দেশকে এই IMF-এর দরজায় বাটি হাতে পৌঁছে দিয়েছে। ভাবতে খারাপ লাগে জানেন তো, শেখ হাসিনার আমলে যে দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টার ছিল, তারা এখন হাত পাচ্ছে। India have cancelled
the transshipment facilities which is going on between Bangladesh and India. Cancelling the transshipment by India is going to have an impact. Our freight costs will go up. Our lead time will increase because that is the area we use for our shipment. ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যাওয়ার ফল কি সেটা কি বাংলাদেশ এবার টের পেতে শুরু করেছে? ভারতের বন্দর ব্যবহার করে ব্রিটেন, জার্মানি আর মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করত বাংলাদেশ। সে অধিকার তো কেড়ে নিয়েছে ভারত। স্বাভাবিক, আপনি আমাদের সাথে শত্রুতা করবেন, আমাদের নামে যা খুশি তাই বলবেন, আমাদের এখানে জঙ্গি পাঠাবেন, আমাদের এখানে প্রতি মুহূর্তে বিদ্বেষ ছড়াবেন, আর আমরা গান্ধীর দেশ, বুদ্ধের দেশ বলে আমরা নিজেদের দরজা খুলে রেখে দেবো, অতিথি দেব ভব বলে আপনাকে কোলে করে নিয়ে এসে সব কিছু দিয়ে দেবো। ওদিন তো চলে গেছে। দাদাগিরি নয়, গা জোয়ারিও নয়, সেই জায়গায় ভারত শুধু দরজাটা বন্ধ করেছে। তাহলে বাংলাদেশ এখন কি করবে? দেখুন, বাংলাদেশ দুরবস্থায় পড়বে, এটাই তো স্বাভাবিক। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি তো ভারতকে বাদ দিয়ে বা তাদের মানে বলা চলে বেঁচে থাকার একটা শরীরের মধ্যে বেঁচে থাকার জন্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তো বাংলাদেশের বেঁচে থাকার জন্য একটা বড় অঙ্গ বা প্রত্যঙ্গ বা হৃৎপিণ্ড ছিল ভারত। এটা আজকে তারা অস্বীকার করলেও মানতে তো বাধ্য ভেতরে ভেতরে। তাদের মুক্তিযুদ্ধটা সফল হয়েছিল ভারতের সাহায্যে, তাদের বাণিজ্য চলছিল ভারতের সাহায্যে। এবার সেই জায়গাগুলো তিনি সরাসরি আঘাত করেছেন, অস্বীকার করেছেন। ভারতও বলেছে ঠিক আছে, আমরা যখন কিছু করিনি, আমরা কিছু করছি না, বন্ধ করে নিচ্ছি। এখন মোহাম্মদ ইউনূস বিভিন্ন রকমভাবে তার একটা মানে প্রতিক্রিয়ায় আর কি বলা চলে একটা দেশকে একটা তার পরিবর্ত ব্যবস্থা দেখানোর চেষ্টা করছেন। সেটা কতটা সফল হবে, আদৌ হবে কিনা, সেটা তার কষ্ট কল্পনা কিনা, সেটা কিন্তু তিনিও বুঝতে পারছেন, তার দেশের লোকও বুঝতে পারছে। মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে ইঙ্গিতভাবে মন্তব্য করেছিলেন। চীনের উদ্দেশ্যে ইউনূসের বার্তা ছিল তারা বাংলাদেশের সমুদ্র পথ ব্যবহার করুন, আর সেই লক্ষ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত চীনের সম্প্রসারণ হোক। ইঙ্গিতটা বুঝলেন? স্পষ্ট ইঙ্গিত। ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে নিতে চীনকে আহ্বান জানিয়েছিলেন ইউনূস। তার মনে হয়েছিল যে এর ফলে এটা তার আহ্বান চীন একদম লুফে নেবে এবং তারা হুড়মুড় করে চলে আসবে, আর মাঝখান থেকে তার বাণিজ্যের রাস্তাটা খুলে যাবে। ইউনূসকে আপনারা মানুষ ভাববেন না শয়তান নাকি নির্বোধ, এটা সে দেশের মানুষ বরঞ্চ ভেবে দেখুন। আমাদের ভাবাভাবির কিছু নেই, আমরা ওনাকে বুঝে গেছি। Eastern part of India called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. দেখুন, এটা বিক্ষিপ্ত মন্তব্য নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই কথাটা বারবার বলেছেন। নেপালের সংসদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে আলোচনায় আবার উত্তর পূর্বাঞ্চল নিয়ে তিনি উস্কানিমূলক ইঙ্গিত দিয়েছেন। আর শুধু তাই নয়, বাংলাদেশের রংপুরের কাছে যে লালমনিরহাটে চীনকে বিমান ঘাঁটি করার কথাটা, যেটা করতে দেওয়ার কথাটা যেটা বললাম, সেটাও তো এই উদ্দেশ্যেই। ওই বললাম, আরেকবার খেয়াল করে দেখুন লালমনিরহাট ঠিক কোথায়, আমাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একেবারে গা ঘেঁষে। যদি ওইখানে চীনা বিমান ঘাঁটি থাকে তাহলে আমাদের গোটা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার পক্ষে তা অস্বস্তিকর হবে। যদি সরাসরি সামরিক সংঘাত নাও হয়, আজকের দিনে আপনারা জানেন এই ড্রোন বা এই হাইটেক যে গোয়েন্দাগিরি, সেটা তো প্রতি মুহূর্তে চলতে থাকবে। চীনার ড্রোনের উপস্থিতি, চীনের হাইটেক গোয়েন্দাগিরি, চীনের মদতে বাংলাদেশি জঙ্গি বা চরেদের অনুপ্রবেশ, এগুলো তো
হতে থাকবে। এই আশঙ্কাগুলো তো উড়িয়ে দেওয়া যায় না, তাই না? ঘাড়ের কাছে সারাক্ষণ যদি কিছু বনবন করে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন? আমাদের কোচবিহার আর আলিপুর দুয়ারের নিরাপত্তার পক্ষে সোজা কথা, বাংলাদেশের এই অবস্থান এবং এই যে উদ্যোগ দুটোই অত্যন্ত হানিকর। এটাকে হালকাভাবে নেওয়ার জাস্ট কোনো জায়গা নেই। এবং গোয়েন্দা সূত্রের খবর কি জানেন? ইউনুসের প্রস্তাব নাড়াচাড়া করে দেখতে শুরু করেছে চীন। তাদের প্রতিনিধি লালমনিরহাট ঘুরে এসছে, সেখানে বিমান ঘাঁটি কীভাবে করা যাবে, তার সামরিক সুবিধা অসুবিধা সব তারা খতিয়ে দেখে এসছে। কাজ শুরু হওয়ার মুখে। পূর্ব সীমান্তেও যদি আবার গন্ডগোল শুরু হয় এই অনুপ্রবেশের মাধ্যমে, তাহলে সেটা তো যথেষ্ট চাপ। আসলে সীমান্ত এতটাই উন্মুক্ত যে সেই সীমান্ত, আমরা বরাবর বলছি, খুব ভালো করে সীমান্তে প্রহরা দরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। সীমান্তে যারা পাহারা দিচ্ছেন তাদেরও সতর্ক থাকতে হবে, কেননা ভারতের পশ্চিম, পূর্ব, উত্তর সব দিকেই এই সীমান্ত কিন্তু খুব উন্মুক্ত সীমান্ত, সব জায়গায় ফেন্সিং নেই। সেরকম অবস্থায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে, দীর্ঘদিন ধরেই ঘটছে। সেই অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সেটা কিন্তু একটা চাপের বিষয় অবশ্যই। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের যে সীমান্ত, তার 800 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই, আর 150 কিলোমিটার সীমান্ত এমনই যে কাঁটাতার বসানোর মানে কোনো পরিস্থিতিই নেই। অবশ্য প্রয়োজনও হয়নি, কারণ এতদিন আমরা এই ধারণাতেই বিশ্বাস করে এসেছি যে বাংলাদেশ তো ভারতের বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে কোনোদিন শত্রুতা করবে না। তাদের স্বাধীনতার লড়াইয়ে আমরা সাথ দিয়েছি, তারা কি সেগুলো ভুলে যাবে? ভুলে যাবে মানে আমাদের ভুল বরং গত 9 মাসে ভেঙে গেছে। আর তুরস্কের ওই রিসেপ তাইপ এরদোগানের মতো ইউনুসও তার স্বরূপ প্রকাশ করে দিয়েছে। আমরা ঘুম ভেঙে দেখছি আমাদের রাজ্যের শিরায় উপশিরায় বাংলাদেশের বিষ ঢুকে গেছে। এখন শরীরটা পচে যাওয়া থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা হচ্ছে। দেখুন, ইউনুস চীনকে দিয়ে ভারতকে ছোবল মারাতে চান। ইউনুস বললেই চীন ফনা তুলতে পারে, কারণ চীন তো সেটার জন্য বসে আছে আগবাড়ি। কয়েকদিন আগে রাশিয়ায় ভিক্টরি ডে প্যারেডে অংশ নিতে মস্কো গিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। দিন 3 ছিলেন। এবার সেখানে ওখানকার লোকজনের সাথে বা পুতিনের সঙ্গে বা ওখানে আর যারা গেছিলেন তাদের সাথে কি কথাবার্তা হয়েছে কেউ জানে না। কিন্তু রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ অভিযোগ করেছেন কি জানেন? চীন এবং ভারতের মধ্যে ঠোকাঠুকি লাগিয়ে মুনাফা লোটার চেষ্টা করছে আমেরিকা। এই তো ভাবলেন তো, আরে এর মধ্যে আমেরিকা কোত্থেকে এসে পড়লো? লালমনিরহাটে ওখানে তো চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা ত্রয়োস্পর্শ যুগের কথা বলছিলাম, হঠাৎ মাঝখান থেকে ওখানে আমেরিকা ঢুকে পড়লো কোত্থেকে? ওখান থেকে ভারতের চিকেন স্নেকে এবার কি আমেরিকাও নিঃশ্বাস ফেলবে? না, ভারত এখনও আমেরিকার প্রতিদ্বন্দ্বী নয়, চীন প্রতিদ্বন্দ্বী। যেভাবে পাকিস্তানকে দিয়ে ভারতকে যুদ্ধে ব্যস্ত রাখতে চায় চীন, সেভাবেই ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে একই সঙ্গে চীন আর ভারতের গতিরোধ করতে চায় আমেরিকা। অসম্ভব নয় কোনো ব্যাপারটাই, কারণ হোয়াইট হাউসে কয়েক মাস আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছাড়ছেন। No role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. শুনে কি মনে হবে বাংলাদেশ যেন ইজারা নেওয়া রয়েছে? ট্রাম্প সেটা শুধু ভারতের হাতে তুলে দিচ্ছেন, তার বদলে আমাদের চীনের সাথে গন্ডগোলে লাগতে হবে। দেখুন, যেহেতু আমাদের সাম্রাজ্যবাদী মানসিকতা নেই, তাই ট্রাম্পের ঘোষণায় আমরা কেউই আত্মহারা হয়ে যায়নি। কিন্তু মার্কিন মানসিকতায় প্রমাণ হচ্ছে মোহাম্মদ ইউনুস আমেরিকার পুতুল এবং ডিপ স্টেট ষড়যন্ত্রের ফল। মনে আছে? এখন মনে পড়ছে শেখ হাসিনা কি বলেছিলেন যখন তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, যখন তিনি ভারতে চলে আসতে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরতে হতো না। ট্রাম্প এসে ইলন মাস্ককে দিয়ে বলান বাইডেন জমানায় ডিপ স্টেট ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশে ঘুষ দিয়ে সরকার ফেলা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের কর্তা ভালকার তুর্ক স্বীকার করেছেন
তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হুমকি দিয়েছিলেন। এবার ওয়াকারুজ্জামান নিশ্চয়ই এখন নিজের কপাল চাপড়াচ্ছেন, কেন যে তিনি তখন ওই ভলকার তুর্কের হুমকিতে আতঙ্কিত হলেন। যদি তার কথা না শুনে তিনি কঠোর হাতে ছাত্রের ছদ্মবেশে জামাতের বিদ্রোহ দমনটা করে দিতেন, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। এখন তো তার কুর্সিই যাওয়ার মুখে। এবার এই যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথার মধ্যে আপনি দেখুন আমেরিকার ভূমিটা কি অদ্ভুতভাবে ঘুরে বেড়াচ্ছে। আমেরিকা কখন যে বদলে যাচ্ছে। আমেরিকায় কুর্সিতে বাইডেনের জায়গায় ট্রাম্প এসে বসছেন, ট্রাম্প এসে দোষ চাপাচ্ছেন বাইডেনের ওপর, ডিপ স্টেটের ওপর, ইলন মাস্ককে দিয়ে বলে দিচ্ছেন সব কিছু। ভলকার তুর্ক, তার ঘাড়ে কটা মাথা। আমেরিকার কোথাও গিয়ে তার অনুমতি না থাকলে এই সমস্ত কথা ওপেনলি বলে দেবেন যে তিনি ওখানে চাপ দিয়েছিলেন ওয়াকারুজ্জামানকে, তিনিও এই সমস্ত বলে দিচ্ছেন। কিন্তু আবার তলে তলে এই গোটা বিষয়টাকেই কোথাও গিয়ে যেন আমেরিকাই নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। তাই জন্যেই ট্রাম্প বলতে পারেন আমি দিয়ে দিচ্ছি মোদিকে, এরকম ব্যাপার আর কি। আড়ালে বসে তাহলে সুতোটা সেই নাচাচ্ছে। দেখুন ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে কিন্তু বাংলাদেশে একটা ঘোরতর গণ্ডগোল শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে। বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ। কয়েক মাস আগে তুর্কির ওই সামরিক রাষ্ট্রদূতের সঙ্গেও গোপনে কথাবার্তা বলেছিলেন তিনি। এবার এইটা জানাজানি হওয়ার পরেই কামরুল হাসানকে পদচ্যুত করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মজাটা সেখান থেকে শুরু। যে মুহূর্তে কামরুল হাসান তাকে সরিয়ে দেন ওয়াকারুজ্জামান, তিনি কি করেন জানেন? সরাসরি চলে যান মার্কিন দূতাবাসে। সেখান থেকে কি হয় কেউ জানে না। তিনি খানিকক্ষণের মধ্যেই হয়ে যান ইউনুসের সরাসরি পরামর্শদাতা। তার অপসারণের নির্দেশ স্বয়ং ইউনুস খারিজ করে দিয়েছেন। এবং তারপর কি হয়েছে জানেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার আমেরিকায় যাওয়ার কথা ছিল একটা সামরিক সেমিনারে অংশ নিতে, তাকে দেশ ছাড়তে নিষেধ করে দেওয়া হয়েছে। ভাবুন তো, যে কামরুল হাসানকে পাকিস্তানের লোক বলে মনে করা হচ্ছিল, সে তাহলে দেখা গেল আমেরিকার লোক। আর শুধু তাই নয়, আমেরিকার ডিপ স্টেট ষড়যন্ত্র বাইডেন জমানাতেই শেষ হয়নি, ট্রাম্প জমানাতেও ধারাবাহিকতা জারি রয়েছে। এবার একটু যদি বিস্তৃতভাবে ভাবেন তাহলে দেখুন, যদি ধরেও না যায় যে কামরুল হাসান পাকিস্তানের লোক, আবার তিনি একই সঙ্গে আমেরিকারও লোক, তাহলে কি এটা ধরতে হবে পাকিস্তান আমেরিকার লোক? বুঝতে পারছেন বিষয়টা ঠিক কোনখানে? ট্রাম্প আর ইউনুসের মধ্যে ব্যক্তিগত স্তরে যতই তিক্ততা থাকুক, বাংলাদেশে তার মানে ডিপ স্টেটের ধারাবাহিকতায় ছেদ পড়েনি। আমেরিকা যা চায় কামরুল হাসান সেটা দিতে প্রস্তুত। কি সেটা? বাংলাদেশ মায়ানমার সীমান্তে মিজোরামের দক্ষিণ দিক দিয়ে একটা মানবিক করিডোর, যা দিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে মায়ানমারে রোহিঙ্গাদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে এবং কক্সবাজারের রোহিঙ্গাদের ধীরে ধীরে মায়ানমারে ফেরানো হবে। এটার ব্যবস্থা করতেই তো রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ বাংলাদেশে গেছিলেন। এটা তো অফিসিয়াল বক্তব্য। এই মানবিক করিডোরের আড়ালে আসল লক্ষ্যটা কি? মায়ানমারে আরাকান আর্মির হাতে অস্ত্র পৌঁছে দেওয়া। ঠিক যেভাবে আফগানিস্তানে সোভিয়েতপন্থী বাম সরকারের বিরুদ্ধে মুজাহিদিনদের হাতে অস্ত্র পৌঁছে দিয়েছিল আমেরিকা, কারণ টার্গেট ছিল রাশিয়া, এখানে টার্গেট চীন। কামরুল হাসান চান ওই মানবিক করিডোরের এলাকাটাকে মিলিটারি জোন ঘোষণা করে সেখানে সেনা মোতায়েন করা হোক। তার সঙ্গে তাহলে মানে অফিসিয়ালি হয়তো দেখা যাবে বাংলাদেশ সাহায্য পেয়ে যাচ্ছে আমেরিকার থেকে সমস্ত রকমভাবে অস্ত্র শস্ত্র। এবার সেই অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করছে না চলে যাচ্ছে, কে দেখতে যাচ্ছে? আর ওখান থেকে ওটা সেনারা যদি চলে যায়, তাহলে ওখানে যে বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা ছিলেন, বিজিবির জওয়ানরা, তাদের তো আর ওখানে কাজ নেই। তাদের কি করা হবে? পশ্চিমবঙ্গের সীমান্তে নিয়ে এসে অনুপ্রবেশের চাপ বাড়ানো হবে। তাই নেই সেনা প্রধানের সঙ্গে তার বিরোধ। দেখুন, এটা
বাংলাদেশের অভ্যন্তরীণ হিসেব নিকেশ। আমেরিকার মানবিক করিডোরের তৈরির মাধ্যমে মায়ানমারকে আরেকটা আফগানিস্তান তৈরির চাল। আর পেশরের মতো একটা মুক্তাঞ্চল চায় আমেরিকা, যেখান থেকে ওই চীনের তেল চলাচলের ওপর নজর রাখা যাবে। তারপরে বুঝতে পারছেন, ইউনুস আমেরিকাকে চীনের বিরুদ্ধে সাহায্য করছেন, আবার সেই চীনকেই লালমনিরহাটে ডেকে আনছেন ভারতের ক্ষতি করার জন্য। একেই বলে ডাবল ক্রস। বলছিলাম আপনাদের, যেটা পাকিস্তান চিরকাল চীন আর আমেরিকার মধ্যে করে গেছে, কিন্তু ভারত আমেরিকাকে ওই এলাকায় তো অবাধে খেলতে দেবে না। আজকের দিনে তো নাই। মানবিক করিডোর করার কথা যেখানে হচ্ছে, সেখানে তো ভারতের মিজোরাম রয়েছে। আর যদি কোনোভাবে ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত আসার সম্ভাবনা দেখা দেয়, ভারত কিন্তু দ্বিধাহীনভাবে তার সামরিক উপস্থিতি বুঝিয়ে দেবে। সেটা কিন্তু এই সাম্প্রতিককালের যাবতীয় কার্যকলাপেই খুব স্পষ্ট হয়ে গেছে। মিয়ানমার বর্ডার হোক কিংবা ভারতবর্ষের বর্ডার হোক কিংবা যে কোনো জায়গায় হোক, ভারতীয় সেনা বাংলাদেশ সেনাকে নিয়ে খুব একটা চিন্তিত এরকম নয়। তবে হ্যাঁ, যদি কোনো রকম ভাবে সিভিল ইনসার্জেন্সিকে তারা কোনোভাবে ইউটিলাইজ করে বা কোনো রকম ভাবে তারা আমাদের ভিতরে অসমোসিস ঘটিয়ে ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিস ক্রিয়েট করতে চেষ্টা করে, সেটা নিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং সরকারের চিন্তা আছে। দেখুন, আগামী 23 আর 24 মে আন্দামান নিকোবরে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করবে ভারত। ভৌগোলিকভাবে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশের ওই প্রস্তাবিত মানবিক করিডোরের খুব কাছে। আন্দামান নিকোবরের ওপর দিকেই কিন্তু ওই সেন্ট মার্টিনস দ্বীপ, যেটা আমেরিকা চেয়ে বসে আছে, প্রায় নিয়ে বসে আছে। আর আন্দামান নিকোবরের তলা দিয়ে ওই চীনের তেলের ট্যাঙ্কারগুলো যায়। আমেরিকা সেই সুনামির সময় থেকে আন্দামান নিকোবরে একটা নৌঘাঁটি করার জন্য ভারতকে বিভিন্নভাবে জপানোর চেষ্টা করেছে। ভারত রাজি হয়নি। এবার সেইখানেই ভারত মিসাইল পরীক্ষা করছে। এর তাৎপর্যটা একবার ভেবে দেখুন তো। ভারত ওখানে মিসাইল পরীক্ষা করলে তার পাল্লায় যেরকম ওই চীনের অয়েল ট্যাঙ্কার থাকবে, তেমনি আমেরিকার কলকাঠি নাড়া আর মানবিক করিডোরও থাকবে, চট্টগ্রাম বন্দরও থাকবে। এবং ঘটনাচক্রে ওই 23 মে, মানে যেদিন ওই মিসাইল পরীক্ষা হবে, সেই 23 মে তারিখেই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতার প্রস্তাবটা পাশ হয়েছিল। এবার পাকিস্তানকে মার খেতে দেখে মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই বুঝেছেন ভারতের সামরিক শক্তি কতটা। তারপরেও যে তিনি দুঃসাহস দেখাচ্ছেন, তার মানে তার পেছনে মার্কিন বড়া ভয় রয়েছে, না হলে তার এত দুঃসাহস হতো না। এবার ঘটনা হচ্ছে, এই দুঃসাহসটা তো শেহবাজ শরীফেরও ছিল। কয়েকদিন যুদ্ধ জয়ের মিথ্যে নাচানাচি করার পর এখন নিজেই স্বীকার করছেন রাত 2:30 নাগাদ থেকে ফোন করে সেনাপ্রধান আসিম মুনির নাকি জানিয়ে দিয়েছিলেন নূর খান এয়ারবেসে ভারত মিসাইল মেরে দিয়েছে, সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। মানে বিজয় উৎসবের সার্টিফিকেট স্বয়ং পাক প্রধানমন্ত্রী দিয়ে বসে রইলেন, আর বাকি কি রইল? তাদের গর্বের ওই নূর খান এয়ারবেস ভারত ধ্বংস করে মেরে দিয়েছে। এরপর আর তার এটা সার্টিফিকেটই বা কী লাগে, আর তাদের যে কী অবস্থা সেটা বলার আর কি অপেক্ষা রাখে। সুতরাং আমরা আর এই যে কি করেছে ভারত, সেই নিয়ে আর আলাদা করে বলার কোনো চেষ্টা করছি না। ইনফ্যাক্ট ভারত কি করেছে, কি করেছে সেটা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং আমাদের তো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন আমাদের 2 ধরনের সামরিক নীতি রয়েছে, কাইনেটিক এবং নন কাইনেটিক। এটা কিন্তু এই দুটো শব্দ কিন্তু আমরা আমাদের ডিকশনারিতে যোগ হয়ে গেল এই গোটা ভারত পাকিস্তান সংঘাতের আবহে। ভারতের কাইনেটিক শক্তি কি? ওই যেটা শেহবাজ শরীফ বললেন, প্রকাশ্যে বললেন, ভারতের অস্ত্র শস্ত্র মিসাইল যা দিয়ে পাকিস্তানকে বিভিন্ন জায়গা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আর নন কাইনেটিক কি, সেটা দেখাবে ভারতের সংসদীয় দল। পৃথিবীর 8টা দেশে 8টা সংসদীয় দল পাঠাচ্ছে ভারত।
তারা পায়েলগাঁও হামলায় কি হয়েছিল সেটা বিশ্বকে বলবে। তার সাথে ভারত কিভাবে সংযমের পরিচয় দিয়ে সামরিক জবাব দিয়েছে সেটাও বোঝাবে। ভারত কি করতে পারে কিন্তু করেনি সেটাও বোঝাবে। এবং ভারত সিন্ধু চুক্তি আপাতত স্থগিত সহ যে অবস্থানগুলো নিয়েছে সেগুলোও ব্যাখ্যা করবে। 8 দলের নেতৃত্বে বিরোধী শিবির থেকে উল্লেখযোগ্য বেশ কয়েকটা নাম রয়েছে, জানেন তো। মানে এই কথাটা, এই নন কাইনেটিকটা কিন্তু একই সঙ্গে গোটা বিশ্বের জন্য যেন প্রযোজ্য, তেমন দেশের ভেতরের জন্যও প্রযোজ্য। কারণ এই প্রতিনিধি দলের নামগুলোই প্রমাণ করে দেবে গোটা দেশটা কীরকম একত্রিত রয়েছে এবং গোটা দেশের মধ্যে থেকে কোনো রকম বিরুদ্ধ স্বর ওঠার রাস্তাটাকেই পুরোপুরি বন্ধ করে দেবে। কারণ যারা ওখানে যাবেন ভারতের প্রতিনিধি হয়ে, তারা তো ভারত কি করেছে না করেছে সমস্তটা জেনেই যাবেন। ফলে তাদের পক্ষে দেশে থাকাকালীন আর বিরোধী ভূমিকা পালন করাটা সম্ভব নয়। তারা অন্য কিছু বলার মতো জায়গাতেই থাকবেন না, বলতে পারবেন না, তারা জানেন না বা বিশ্বাস করেন না। যেগুলো সচরাচর বিরোধীরা করে থাকেন সেই রাস্তাটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ধরুন মিম সংসদ আসাদুদ্দিন ওয়াইসি হামলা হওয়ার পর থেকে পাকিস্তানকে অবশ্য তিনি লাগাতার আক্রমণ করে গেছেন। সর্বদল বৈঠকে সরকারকে কূটনৈতিক কৌশল বলে দিয়েছেন এবং পাকিস্তান যাতে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন ঘটাতে না পারে সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। ঠিক একইভাবে ডিএমকের কানিমোজি একটা দলের নেতৃত্বে রয়েছে, তিনি রাশিয়ায় যাবেন। কানিমোজি ডিএমকে প্রধান স্তালিনের বোন। শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে যাবেন পশ্চিম এশিয়ায়, মানে আরব দেশগুলোতে। এটা ভারতীয় রাজনৈতিক প্রাচীন সংস্কৃতি। কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ীকে ভিয়েনায় রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। শাসক আর বিরোধী এই মিলেই কিন্তু সরকার তৈরি হয়, এটাই ভারতের গণতন্ত্রের স্পিরিট। কিন্তু এই কৌশল, ওই বললাম নন কাইনেটিক পদ্ধতি, একইভাবে কি ওই বিরোধী শিবিরেও হালকা একটা ফাটল ধরিয়ে দিল না? দেখুন, সুপ্রিয়া সুলেকে সংসদীয় দলে রাখা মানে শরদ পাওয়ারকে কাছে টানা। প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং মারাঠা স্ট্রংম্যানের দল আবার জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পুরো দলটাকেই মোদি কি এনডিএতে টেনে নিতে চান নাকি? আর দক্ষিণে ডিএমকের সঙ্গে তিক্ততা যাতে কমে তাই কি কানিমোজিকে দায়িত্ব? সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কংগ্রেসের শশী থারুর এই সংসদীয় দলে জায়গা পেয়েছেন। দেখুন, শশী থারুরকে এই প্রতিনিধি দলে রাখাটাই হচ্ছে সব থেকে অটোমেটিক চয়েস। তার কারণ শশী থারুর ধারাবাহিকভাবে যে বক্তব্যগুলো রেখেছেন ওরকম বক্তব্য আর কেউ রাখতে পারেননি। প্লাস রাষ্ট্রপুঞ্জে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার, 4 বারের সাংসদ। এইভাবে যখন একটা সংঘাত চলছে পাকিস্তানের সঙ্গে আমাদের, তখন বিদেশি মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে তিনি দায়িত্ব নিয়ে লড়াই করেছেন। কিন্তু মজা কি জানেন? কংগ্রেসের চয়েস তিনি নন। কংগ্রেসের চয়েস ছিলেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ গৌরব গগৈ সহ আরও 4 জন। গৌরব গগৈকে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোর আপত্তি রয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এই সংসদীয় দলে ওই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদ, কোনো প্রতিনিধি থাকছেন কিনা তার খোঁজ কিন্তু আমরা এখনো পাইনি। দেখুন, তৃণমূলের প্রতিনিধি নিয়ে যাওয়ার কনফিডেন্স মাননীয় প্রধানমন্ত্রী পাননি। কোন নেতা কোথায় গিয়ে কি বলবে তার ঠিক ঠিকানা নেই। কোথা থেকে নিয়ে দেবে বলুন তো? তৃণমূলের যদি সিনিয়র মোস্ট সাংসদদেরকে ধরতে হয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনি এই মুহূর্তে তাকে জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অতএব পার্টিই তাকে সাইড করছে। দ্বিতীয় জায়গায় আছে সৌগত রায়, তিনি বলছেন যুদ্ধ বলে কিছু হয়নি, কিছু এদিক ওদিকে নাকি তুবড়ি টুবড়ি ফেলা হয়েছে, বোম টোম ফেলা হয়েছে। তো যাকে যুদ্ধের হয়েছে কিনা, যুদ্ধ হয়েছে কিনা প্রমাণ দিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীকে মনে হয় আগামী দিনে ব্রহ্মসের সাথে সৌগত রায়কেই বেঁধে তারপরে পাকিস্তানে পাঠাতে হবে, এরকম পরিস্থিতি। তাকে আপনি অন্য দেশে পাঠাবেন, ওখানে গিয়ে কি বলে আসবে তার ঠিক নেই। বাংলাদেশের ফরে হয়তো কথা বলে চলে এলো। বুঝলেন কিভাবে শাসক দলকে এইভাবে আঘাত করার একটা জায়গা তৈরি হয়ে গেল? ওই বললাম নন কাইনেটিক প্রসেসে একই সঙ্গে কিন্তু দেশের ভেতরেও কি প্রভাব পড়ে সেটা কিন্তু পরিষ্কার। এবং সত্যি কথা বলতে কি, এই যে সৌগত রায় যেভাবে মুখ খুলেছিলেন, অথবা তৃণমূলের ভেতরে যেরকমভাবে সাম্প্রতিককালে সামান্য রদল বদল হয়েছে,
সে সব কিছুকেই তো ওই একই ধাক্কায় হিট করে চলে গেলেন সুকান্তবাবু। অথচ এই প্রতিনিধি দলে তৃণমূলের এখন লোক না থাকলেও কিছু বলার জায়গা নেই, কারণ সত্যিই তো সৌগতবাবুর ওই বক্তব্যকেই এখন ঢাল করে তুলবে শাসক দল, মানে কেন্দ্রীয় শাসক দল। সুতরাং আপাতত সেগুলো নিয়ে না ভেবে শাসক দল নিজেদের মানে এখানকার নাগরিক সমস্যা নিয়েই কথা বলার জন্য প্রস্তুত হবে, এটা খুব পরিষ্কার। দেখুন, বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি 3 দিন পেরোলো, চাকরিহারাদের কারণে নাগরিক সমস্যা, এটাই তো তৃণমূলের এখন মাথা ব্যথা মনে হচ্ছে। ওই দেশ কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই, আপাতত মূল ফোকাস এটাই। পরশু সব্যসাচী দত্তের অনুগামীরা কিভাবে ওই চাকরিহারাদের পিটিয়েছিলেন এবং সাংবাদিকদের মারধর করেছিলেন সেই ছবি তো TV9 দেখিয়েছিল আপনাদের। সব্যসাচী দত্তের রাস্তা আটকানো হয়, এটা ঘটনা, সেই ছবিও তো TV9 তুলে ধরেছিল। ভারত যেরকম 23 মিনিটে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল কি করতে পারে, তৃণমূল নেতাও তো 30 সেকেন্ডে ওই বুঝিয়ে দেওয়ার দাবি করেছিলেন। 2 দিন কেটে গেছে, সৌগত রায়ের দেশ বিরোধী বক্তব্য থেকে শাসক দল দূরে সরেছে, কিন্তু সব্যসাচীর দাপুটে ইনিংস, ওটার প্রশংসাতেই কিন্তু এখনো ব্যাট করে যাচ্ছেন সবাই। ফিরহাদ হাকিম কি দাবি করেছেন জানেন? নাগরিকদের সমস্যা দেখে প্রাণ কেঁদে উঠেছিল, তাই ছুটে গেছিলেন সব্যসাচী। আর সব্যসাচী বলেছিলেন তিনি অন্য কোথাও যাচ্ছিলেন, পথ আটকানোয় সমস্যায় পড়ে। তার মানে শুরুর থেকে সমস্যাটা কমন, নাগরিক সমস্যা, কিন্তু আসল সমস্যাগুলো ওগুলো সব হাওয়া। যেমন সরকারের সমস্যা কমিয়ে বিজেপি CPM চাকরিহারাদের মাঝে পৌঁছে গেছে, তাই অরাজনৈতিক হওয়ার সমস্যাটা আর নেই, ওটা তিলোত্তম আন্দোলনে পোহাতে হচ্ছিল। সুতরাং ওই আন্দোলনটা, এই আন্দোলনটাকে এখন রাজনৈতিক পদ্ধতিতে ট্রিট করার কোনো অসুবিধা নেই সরকারের কাছে বা শাসক দলের কাছে, তাই তারা করেছেন। এবার ধরুন চাকরি হারানোর কারণ, মানে চাকরিগুলো যে দুর্নীতির জন্য গেল সেটা নিয়ে একটা সমস্যা ছিল, কিন্তু আদালতের দোহাই দিয়ে চাকরি হারানোটাকেই বড় করে দেখিয়ে ওটাকেও ভ্যানিশ করে দেওয়া হয়েছে। তাই তৃণমূলের ফোকাসে দুনিয়াতে এইমাত্র শুধু একটাই সমস্যা, আন্দোলন করা। আন্দোলন, ভাবুন তো, আন্দোলন করে ইতিহাস তৈরি করা দলের কাছে আন্দোলনটাই এখন একমাত্র সমস্যা। সমাধানের পথ তো দেখিয়ে দিয়েছেন কাউন্সিলর, ওই বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। 30 সেকেন্ডের অপারেশন, সেটা দল সার্টিফাই করে দিয়েছে, পুলিশও পাশে দাঁড়িয়েছে। তার মানে এবার থেকে লোকাল স্তরে এই কাউন্সিলররাই মাঠে থাকবেন, পুলিশ প্রশাসন ওসব পরে নামবে, বিভিন্ন স্টেপে আর কি। হ্যাঁ, বিকাশ ভবনের মডেলেই গোটা ব্যাপারটা এখন থেকে খেলা হবে, এটা বুঝে নেওয়া যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার, তার মানে এখন থেকে কাউন্সিলররাই দেখে নেবেন। দেখুন, এই কথাটা বলছি তার কারণ এটাই তো ফিরহাদ হাকিম আমাদের বুঝিয়ে দিয়েছেন, আর সেই বক্তব্যে কোথাও গিয়ে স্ট্যাম্প মেরে দিয়েছেন কুণাল ঘোষ। 26-এর বিধানসভার আগে এই রকম একটা পুরো সলিউশন বা কিভাবে জনগণের সুবিধার্থে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা বোঝাটা কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। এটা তো নাটক হচ্ছে, আমরা সহানুভূতির সাথে দেখছি। ফিরহাদ হাকিম আমাদের সিনিয়র নেতা অপ্রিয় সত্য কথা বলেছেন। সব্যসাচী দত্ত ওখানকার কাউন্সিলর, ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে। কোনো বিশৃঙ্খলা হয়নি, চলুন, কোনো বিশৃঙ্খলা হয়নি, যান। লোকাল মানুষ প্রোটেস্ট করলে কাউন্সিলরকেও আসতে হবে, তো লোকাল মানুষ প্রোটেস্ট করছে যে আপনার রাস্তা আটকে রেখে দিয়েছেন, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে। আমি এসেছিলাম অন্য কাজে, তারপরেও তুমি যখন জোর দেখাবে তাহলে আমরাও জোর দেখাতে যাবো। সব্যসাচী সেটাই করতে গেছিল যে ভাই তোমরা রাস্তা অবরোধ করছো, না অনেক মাঠ আছে ওখানে পাশে গিয়ে করো না অবস্থান, কেউ মানা করছে না। আমরা আছি আন্দোলন মতো, কে আপনি মানে? আর এই বাঁধা সরাতে আমার 30 সেকেন্ড লাগবে। উনি ঢুকতে গেছিলেন, আপনারা হয়তো সেটা ক্যামেরায় দেখেছেন। হি ওয়াজ হেকেলড অলসো, ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। 30 সেকেন্ডে দেখুন গাড়ি ফাঁকা করে দিয়েছে, কেউ নেই। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা,
তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? রাস্তায় কাউকে আটকানো বেআইনি, দণ্ডনীয় অপরাধ। তাই আন্দোলনকারীদের নামে মামলা করেছে পুলিশ। মানে পুলিশের কাজটা করেছে, আর নেতার কাজ করেছে। শুধু কি মনে হচ্ছে জানেন তো, কাজটা শুধু একটু অদল বদল হয়ে গেছে। এই মেরে ধরে রাস্তা ক্লিয়ার করে নাগরিক অধিকারটা সুরক্ষিত করার দায়িত্ব ছিল পুলিশের। ওটা সব্যসাচী দত্ত আর তার অনুগামীরা করেছেন। এবার পুলিশের কাজ যখন নেতা করেছেন, তখন পুলিশ কেন নেতার কাজটা করবে না? পুলিশ তাই নেতার ওপর আক্রমণ হলে পাল্টা হামলার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে। দেখুন তো, চাকরিহারাদের মারা হলো, পুলিশের কাছে হামলাকারীদের ধরার বদলে মারার কারণটা কত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। চাকরিহারাদের যারা মারলো, যারা আইন হাতে তুললো, তাদের বিরুদ্ধে কি স্টেপ? প্রথম দিন গেট ভেঙেছিল, বিনা বাধায় গেট ভেঙে ঢুকেছিলেন আন্দোলনকারীরা, কনফিডেন্স বেড়েছিল। রাতে সেই কনফিডেন্সে বিকাশ ভবনের কর্মীদের আটকানোর চেষ্টা করেছিলেন চাকরিহারারা। এটা নিয়েও প্রশ্ন আছে, কেন কর্মীদের আটকানো হবে? কর্মীরা কি কেউ চাকরি চুরি করেছেন? কর্মীরা কেউ নিয়োগ দুর্নীতি করেছেন? আসলে চাকরিহারারা এখানেই ফাঁদে পা দিয়েছিল। বিনা বাধায় গেট ভাঙতে দেওয়াটা বোধহয় টোপ ছিল। মাছ ধরার আগে যেরকম পুকুরে চার ফেলা হয় না, অনেকটা সেরকম। মাছ নিশ্চিন্তে টপাটপ চার গিলতে থাকে, তারপর যখন বড়শি ফেলা হয়, খপ করে সেটা খেতে গিয়ে ক্যাচ কটকট। আন্দোলনের প্রথম দিন সন্ধে অবধি পুলিশ দর্শক ছিল, আর তারপর আচমকাই দাবাং। ওয়াক অফ আন্দোলনে ভাঙচুর হয়েছিল, দাবাং পুলিশের দেখা মেলেনি। ওয়াক অফে পুলিশের কনফিডেন্স হয়তো কম টম ছিল, তাই জন্য দেখা পাওয়া যায়নি। আন্দোলনের নামে সাঁতরাগাছি সহ একাধিক জায়গায় ভাঙচুর হয়েছিল, পথ আটকে আন্দোলন হয়েছিল, সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছিল। এটা বোধহয় নাগরিক হেনস্থা হয়েছিল, তাই না? বেশি দিন আগের কথা তো নয়। তখন কিন্তু ওই কাউন্সিলর আর পুলিশ সবাই চুপ করেছিলেন। কোনো স্থানীয় কাউন্সিলর সাধারণ মানুষের হেনস্থা দেখে এগিয়ে আসেননি। ওই হেনস্থাগুলো পুলিশ আর শাসক সবাই ভুলে গেছে। তাই হেনস্থাটা কাদের ওপর চাপানো হচ্ছে? হেনস্থার দায়টা আছে তো ছাই ফেলতে ভাঙাকুলো সাংবাদিক, তাদের এখানে সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ভালো লাগছে জানেন তো, আমরা জানতাম না যে আমরা এতটা ক্ষমতাশালী। মেয়রের অভিযোগ হচ্ছে যে সংবাদ মাধ্যম হেনস্থা করছে, আমিও সহমত। এটাই দুর্নীতির প্রশ্ন তোলা, নেতার প্রকাশ্য দাদাগিরির ছবি দেখানো, এগুলো কি কম হেনস্থার বিষয় শাসক দলের পক্ষে? অপ্রিয় প্রশ্নগুলো তোলা, সেটাও তো একরকম হেনস্থাই। কিন্তু কি করা যাবে বলুন তো? এই প্রশ্নগুলো মানে অস্বস্তিকর প্রশ্নগুলো তো না করলেই নয়। সংবাদ মাধ্যম আমাদের হেনস্থা করছে, ভুল রিপোর্ট রোজ দেখিয়ে, এটা আমি বলতে পারি। সংবাদ মাধ্যম সঠিক দেখাচ্ছে না। সংবাদ মাধ্যম একদম একতরফা নিউজ করছে, যে নিউজটা করা উচিত নয় সেই নিউজটা করছে। সংবাদ মাধ্যম হেনস্থা হয়নি, হেনস্থা সংবাদ মাধ্যম করেছে আমাদের। ফিরহাদ হাকিম যেটা বলছেন সেটা ফিরহাদ হাকিমের কথা না, ভুল বুঝবেন না আপনারা। ওটা ওনার রাজনৈতিক বাধ্যবাধকতা। একসময় ফিরহাদ হাকিমই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কারণে তিনি অপমানিত। আজ তিনি সেই চাকরিহারাদের পেটানোয় গর্বিত। কিন্তু কিছু নেতার দুর্নীতির জন্য বহু কষ্টে পাওয়া চাকরি হারিয়ে আন্দোলনে নামাটা তাহলে এখন তার চোখে নাটক। সেই দুর্নীতি ধরা পড়া দিনগুলোর থেকে অবশ্য গোটা ব্যাপারটা যদি দেখেন তাহলে নাটকই মনে হবে, একটা বিয়োগান্তক নাটক। এই ফিরহাদ যখন চাকরিহারার সংবাদ মাধ্যমকে নিশানা করছেন, তখন তারই সহকর্মী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন চাকরিহারাদের মারাটা পুলিশের ঠিক হয়নি, একটু সংবেদনশীল আচরণ করা উচিত ছিল। তিনি কাকে কাকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন বলুন তো? জাস্ট প্রশ্নটা মনের মধ্যে এলো তাই বললাম। আসলে ফিরহাদ হাকিমের সাম্প্রতিক কথাবার্তাগুলোর মধ্যে সংবেদনহীনতাটা কিন্তু সবার কানেই খট করে বেজেছে জানেন তো, স্পিকারের কানেও কি বেজেছে। এবং তার থেকেও বড় কথা, দুজনেই একই দলের দুই নেতা, কার কথাটা শুনবেন বা মানবেন বলুন তো? তাই আমরা ঠিক করেছি আমরা শুধু জনতার কথা শুনবো। আজ ফিরহাদ হাকিম চাকরিহারাদের নাটককে মানে আন্দোলনকে নাটক বলছেন, ঠিক
1 মাস আগে তো এই একই কথাটা আরেকজন বলেছিলেন। কে বলুন তো? শুভেন্দু অধিকারী। সেবার দিল্লি গেছিলেন চাকরিহারারা, বিরোধী দল নেতা বলেছিলেন ওসব নাটক, বলেছিলেন দিল্লি পুলিশের লাঠির সাইজ 8 ফুট, ফুট গজ এসব ছেড়ে দিন, কয়েক ইঞ্চির ব্যবধানে এই মার খাওয়াদের হয়ে দাঁড়িয়ে এখন তিনি বলছেন পুলিশের লাঠি চালানোটা লজ্জার। আসলে কি জানেন তো, এই লজ্জার গর্ব এগুলো আজকাল এত ফ্রিকোয়েন্টলি জায়গা চেঞ্জ করছে না, ঠিক ফলো করা যাচ্ছে না। তো একটা কনফার্মেশন দিতেই হচ্ছে। ওই বললাম, করার তেতো প্রশ্নগুলো যতই হেনস্থার মতো লাগুক না কেন, ওগুলো না করলেই না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।